স্টোরি টেলার ঈশিতার চ্যানেলে সবাইকে স্বাগতম। অন্ধকার যখন ঘনীভূত হয় আর পাহাড়ের নির্জনতা যখন কথা বলতে শুরু করে, তখন জন্ম নেয় এমন কিছু গল্প যা হাড়হীন করে দেয়। গ্যাংটকের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের আড়ালে লুকিয়েছিল এমন এক বিভীষিকা যা দুই বান্ধবীর জীবনকে তছনছ করে দিয়েছিল। আজ স্টোরি টেলার ঈশিতার চ্যানেলে আপনাদের শোনাবো সেই অভিশপ্ত বাংলোর রক্ত মাখা অভিজ্ঞতার কথা। তৈরি তো আপনারা? কারণ আজকের পর নির্জন পাহাড়কে হয়তো আপনি আর আগের মতো করে দেখবেন না। চলুন তাহলে তলিয়ে যাওয়া যাক সেই হাড় কাঁপানো সত্যের অতলে। আজকের গল্পটি দুই বান্ধবীর, রিমি আর সায়ন্তনী। রিমি আর সায়ন্তনী যখন গ্যাংটকের সেই নির্জন পাহাড়ের চূড়ায় অবস্থিত বাংলোটিতে পৌঁছল, বাংলোটির নাম আমি জানি, কিন্তু এখানে সেটা বলা যাচ্ছে না। তখন গধূলির আলো এক অদ্ভুত রক্তিম বর্ণ ধারণ করেছিল। বাংলোটি ছিল জনমানবহীন জঙ্গল দিয়ে ঘেরা, যার জানলার কাঁচগুলো বহু বছরের ধুলোয় অস্বচ্ছ হয়েছিল। ম্যানেজার যখন তাদের হাতে চাবিটা তুলে দিলেন, তখন তার হাতটা বরফের মতো ঠান্ডা ছিল এবং তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। ঘরের ভেতর পা রাখতেই তাদের নাকে এলো এক পচনশীল কোনো জিনিসের তীব্র কটু গন্ধ, যা সায়ন্তনীকে বমি করতে বাধ্য করালো। রিমি রুম ফ্রেশনার দিলেও সেই গন্ধটা যেন দেওয়ালে চুইয়ে বারবার ফিরে আসছিল, যেন কোনো মৃত শরীর এই দেওয়ালের ভেতরেই কোথাও লোকটা লুকিয়ে আছে। রাত 11টা নাগাদ বাইরে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো এবং পাইন গাছের ডালগুলো জানলার কাছে আঁচড় কাটতে লাগলো। মনে হচ্ছিল কোনো জানোয়ার নখ দিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করছে। রিমি যখন বাথরুমে গিয়েছিল, হঠাৎ সে শুনতে পেল কোমরের ফ্লাশটা নিজে থেকেই চলছে এবং আয়নার উপর থেকে লাল রঙের ঘন তরল গড়িয়ে পড়ছে। সে ভয় পেয়ে চিৎকার করে বের হয়ে গেল, কিন্তু সায়ন্তনী গিয়ে দেখলো বাথরুম একদম শুকনো। তবে সায়ন্তনী লক্ষ্য করলো মেঝের কার্পেটের ওপর একজোড়া ভেজা পায়ের ছাপ, যা রুমের এক কোণ থেকে শুরু হয়ে ঠিক তাদের বিছানার তলা পর্যন্ত এসে থেমে গেছে। সেই পায়ের ছাপগুলো থেকে এক ধরনের কালচে রক্ত চুইয়ে পড়ছিল, যা দেখে তাদের খুব ভয় লেগেছিল। মাঝরাতে হঠাৎ রুমের লাইটগুলো দপদপ করতে শুরু করলো এবং এক বিকট যান্ত্রিক আওয়াজে সায়ন্তনীর ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখলো রিমি তার পাশে নেই, কিন্তু রুমের সিলিং থেকে কেউ একজন উল্টো হয়ে ঝুলে তাদের দিকে তাকিয়ে হাসছে। সেই অবয়বটির মুখ ছিল ঝলসানো, চোখগুলো কোঠর থেকে বেরিয়ে আসছিল এবং জিভটা ছিল অস্বাভাবিক লম্বা। সায়ন্তনী চিৎকার করতে চাইল, কিন্তু দেখলো তার গলার আওয়াজকে কে যেন কেড়ে নিয়েছে। সে শুধু ভয়ে হাঁপাচ্ছিল। সেই বিভীষিকাময় মূর্তিটি সিলিং থেকে ধীরে ধীরে নামতে শুরু করলো এবং তার মুখ থেকে লালা নিঃসৃত হলো। সায়ন্তনীর হাতের ওপর এসে সেই লালা পড়ল, যা আগুনের মতো জ্বলন্ত ছিল। সেই মুহূর্তে রিমি বাথরুম থেকে বের হয়ে এলো এবং লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু লাইটটা জ্বলল না। অন্ধকারে তারা শুনতে পেল কেউ একজন ড্রেসিং টেবিলের আয়নাটা হাত দিয়ে ঘষছে এবং অস্ফুট স্বরে বলছে, তোদের শরীরগুলো না আমার চাই। ভয়ে তারা দুজন রুমের দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ যেন সজোরে আটকে রেখেছে। তারা অনুভব করলো দরজার হাতলটা আগুনের মতো গরম হয়ে উঠেছে এবং দরজার উপাস থেকে কোনো এক অমানসিক শক্তির ধাক্কা আসছে। সেই সাথে পুরো ঘর কাঁপতে শুরু করলো এবং মেঝে থেকে রক্তবর্ণের হাত বেরিয়ে এসে তাদের পা চেপে ধরার চেষ্টা করলো। হঠাৎ সায়ন্তনী দেখলো ঘরের এক কোণে একটি পুরনো ট্রাঙ্ক নিজে থেকেই খুলে যাচ্ছে এবং তার ভেতর থেকে একটি কঙ্কালসার হাত বেরিয়ে আসছে। সেই হাতের নখগুলো ছিল বিষাক্ত তীরের মতো তীক্ষ্ণ, যা রিমির হাত ধরে জোরে হ্যাঁচকা টান দিল। রিমি ব্যথায় চিৎকার করে উঠল এবং তারা দেখল রিমির হাতের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যেখান থেকে কালো রক্ত বের হচ্ছে। সেই মুহূর্তে ঘরের তাপমাত্রা
-ডিগ্রিতে নেমে গেল এবং তাদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। কুয়াশাচ্ছন্ন রুমের মধ্যে তারা দেখল শত শত সাদা অস্পষ্ট অবয়ব তাদের ঘিরে ফেলেছে, যাদের প্রত্যেকেরই চোখ থেকে রক্ত ঝরছে। সেই বিভীষিকার মাঝেই তারা শুনতে পেল সেই বৃদ্ধ ম্যানেজারের অট্টহাসি, যা সারা বাংলোতে প্রতিধ্বনিত হচ্ছিল। ম্যানেজার বলে উঠলেন, তোদের প্রাণ পাখি আজ এই পাহাড়েই বন্দী হবে, যেমন হয়েছিল অন্যদের ক্ষেত্রে। সায়ন্তনী দেখল ম্যানেজার আর মানুষ নেই, তার শরীরটা ধীরে ধীরে গলে যাচ্ছে এবং সে এক বিশাল দানবীয় ছায়ায় পরিণত হচ্ছে। সেই ছায়াটি রুমের জানলাগুলো একে একে ভেঙে চুরমার করে দিল এবং কাচের টুকরোগুলো কামানের গোলার মতো তাদের দিকে ছুটে আসতে লাগলো। রিমি আর সায়ন্তনী খাটের নিচে লুকোনোর চেষ্টা করলো, কিন্তু দেখলো খাটের তলা থেকে অজস্র পোকা আর সাপের মতো দেখতে কিছু একটা বের হয়ে আসছে। হঠাৎ করেই তারা অনুভব করলো তাদের শরীরের ভেতর থেকে যেন কেউ তাদের জানটাই বের করে নিচ্ছে। এক অসহ্য যন্ত্রণা তাদের আচ্ছন্ন করলো। রিমির মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করলো এবং তার চোখের মণিগুলো যেন সাদা হয়ে উল্টে গেল, যেন কোনো প্রেতাত্মা তাকে ভর করেছে। সায়ন্তনী দেখলো রিমির শরীরটা শূন্যে ভাসছে এবং তার হাড়গুলো এক এক করে মটমট করে ভাঙার শব্দ হচ্ছে। সায়ন্তনী বুঝতে পারলো এরপর তার পালা। সে তার শেষ শক্তি দিয়ে টেবিলের ওপর থাকা কাচের ফুলদানিটা সেই দানবীয় ছায়াটার দিকে ছুঁড়ে মারল। ফুলদানিটা লাগার সাথে এক বিকট কান ফাটানো আর্তনাদ শোনা গেল এবং পুরো বাংলোটা একবার কেঁপে উঠল। ভোর হওয়ার ঠিক আগে, যখন তারা প্রায় জ্ঞান হারাতে বসেছে, হঠাৎ করে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ঘরের সেই পচা গন্ধ, রক্ত আর সেই বিভৎস অবয়বগুলো এক নিমেষেই যেন গায়েব হয়ে গেল, যেন তারা কোনো দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু রিমির হাতের সেই গভীর ক্ষত আর সায়ন্তনের গায়ের সেই পোড়া দাগ প্রমাণ দিচ্ছিল যে সবকিছু কিন্তু বাস্তবই ছিল। তারা টলতে টলতে বাংলোর বাইরে বেরিয়ে এলো এবং দেখলো বাংলোর সেই প্রবেশপথটা এখন ইটের দেওয়াল দিয়ে পুরোপুরি বন্ধ করা, অথচ গত রাতে তারা এই পথ দিয়ে ভেতরে ঢুকেছিল, যা দেখে তারা খুব ভয় পেয়ে গেল। তারা দ্রুত পাহাড় থেকে নিচে নামার জন্য দৌড়াতে শুরু করলো, কিন্তু বনের পথ যেন কিছুতে শেষ হচ্ছিল না। যতবার এগোচ্ছিল ততবারই তারা আবার সেই অভিশপ্ত বাংলোর সামনে ফিরে আসছিল, যেন পাহাড় তাদের আটকে রেখেছে। সায়ন্তনী খেয়াল করলো বনের গাছগুলো নড়ছে না, পাহাড়ের ঝর্ণাগুলোর জল স্থির হয়ে আছে, এমনকি কোনো পাখির ডাকও নেই। তারা বুঝতে পারলো তারা এক সমান্তরাল জগতে বা মৃত্যুর ফাঁদে বন্দী হয়ে পড়েছে, যেখানে সময় থমকে আছে। দূরে দাঁড়িয়ে সেই ম্যানেজারকে দেখা গেল, যিনি এবার একটি ধারালো কুঠার হাতে নিয়ে ধীর পায়ে তাদের দিকে এগিয়ে আসছেন। ম্যানেজারের প্রতিটি পদক্ষেপের সাথে সাথে জঙ্গল থেকে আরো অনেক বিভৎস মৃত মানুষ বেরিয়ে এলো, যাদের শরীর থেকে মাংস খসে পড়ছে। তারা সবাই মিলে রিমি আর সায়ন্তনীকে এক বিশাল গর্তের দিকে তাড়া করে নিয়ে যেতে লাগলো। গর্তের ভেতর থেকে ভেসে আসছিল আর্তনাদ আর পোড়া মাংসের গন্ধ, যা জমপুরির কথা মনে করিয়ে দিচ্ছিল। রিমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং সায়ন্তনী তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মৃত হাতগুলো তাকে মাটির নিচে প্রায় টেনে ধরছিল। সেই মুহূর্তে সায়ন্তনী দেখল আকাশে সূর্য নয়, বরং একটি কৃত্রিম চোখ, কিছু একটা উদয় হয়েছে যে তাদের দিকে তাকিয়ে আছে। একেবারে শেষ মুহূর্তে, যখন তারা গর্তের কিনারে পৌঁছে গেছে, সায়ন্তনী তার পকেটে থাকা মায়ের দেওয়া একটা পবিত্র তাবিজ বের করে মাটিতে ছুঁড়ে মারল। সাথে সাথে একটা তীব্র আলোর বিচ্ছুরণ ঘটল এবং চারপাশের সেই বিভৎস জগৎটা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এক প্রচণ্ড ঝটকায় সায়ন্তনী অনুভব করল সে শিলিগুড়ি যাওয়ার বাসে বসে আছে এবং রিমি তার পাশেই ঘুমাচ্ছে। তার হাতে সেই কালচে রঙের রক্তের দাগ নেই, কিন্তু রিমির হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং সে ঘুমের মধ্যেও যন্ত্রণায় অস্বাভাবিকভাবে কাতরাচ্ছিল। সায়ন্তনী বুঝতে পারল তারা কোনোভাবে ফিরে এলেও সেই অভিশাপ তাদের কিন্তু পিছু ছাড়েনি। বাস থেকে নেমে তারা যখন স্টেশনে পৌঁছালো,
সেই মুহূর্তে সায়ন্তনী আয়নায় নিজের মুখ দেখে শিউরে উঠল। তার গলার ওপর স্পষ্ট একজোড়া কালচে আঙুলের ছাপ রয়ে গেছে, যেন কেউ তাকে শ্বাসরোধ করার চেষ্টা করছিল। রিমি ঘুম থেকে উঠে শুধু একবার বলল, ওরা আবার আসবে সায়ন্তনী, ওরা না আমাদেরকে চিনে রেখেছে। তারপর থেকে তারা আর কোনোদিন পাহাড়ে যাওয়ার নাম নেয়নি। এমনকি রাতে অন্ধকার ঘরে থাকতেও তারা ভয় পায়। সেই ট্রমার কারণে আজও তারা নিয়মিত থেরাপি নিচ্ছে, কিন্তু গ্যাংটকের সেই রক্তমাখা রাতের স্মৃতি আজও তাদের রক্তচাপ বাড়িয়ে দেয়। প্রতিটি রাতের অন্ধকারে তারা আজও শুনতে পায় সেই বীভৎস হাসি আর পচনশীল মাংসের সেই তীব্র কটু গন্ধ। আর এই গল্পটি আমাকে সায়ন্তনীর মা জানিয়েছেন, তাই জন্য আপনাদের সামনে এই গল্পটি আমি আনতে পারলাম। গল্পটি শোনার পর আপনার কি একটু হলেও ভয় লেগেছে? গ্যাংটকের সেই দুই বান্ধবীর সাথে যা ঘটেছে তা হয়তো যে কারোর সাথে ঘটতে পারত। যদি এই রোমহর্ষক কাহিনীটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার কি কোনো ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতা আছে? অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আমি নিজে আপনাদের সবার কমেন্ট পড়ব। আর এইরকম আরও গা ছমছমে এবং রহস্যময় গল্পের জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক অন্ধকার রাতে। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার হয়তো আপনার দিকেই তাকিয়ে আছে।